মাননীয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সামনে আপনাদের এসএসসি পরীক্ষার সেই উপলক্ষে আমি আপনাদের কিছু ফ্রি ক্লাস দেবো। তার আগে চলুন দেখা যাক এসএসসি পরীক্ষার রুটিনটা কি। এসএসসি রুটিন 2026, পরীক্ষার তারিখ ও রুটিন, শিক্ষক বাতায়ন, ইমেজ আমাদের এটা চলবে। সেভ নক 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 স্ক্রিন। আমরা একটা স্ক্রিনশট নেই, স্ক্রিনশটে যদি কাজ চলে তাহলে বিষয়টা জটিল করার কি প্রয়োজন। যাই হোক, আমাদের প্রথমে আছে বাংলা আবশ্যিক প্রথম পত্র, তারপর বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্র, ইংরেজি, তারপর তথ্য যোগাযোগ, গণিত। এই আর বিজ্ঞানের মধ্যে আমাদের প্রথমে আছে পদার্থ বিজ্ঞান, যেটা অনুষ্ঠিত হবে 10 তারিখ রবিবার। কাজেই আমরা এটার প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। আমার গলার স্বর এরকম যাতে আপনাদের মনোযোগ ধরে রাখতে সুবিধা হয়, কেননা অধিকাংশ শিক্ষকের কথা একঘেয়ে এবং বোরিং, যেটাকে আমরা সম্পূর্ণ এড়িয়ে চলার চেষ্টা করব। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের পড়াশোনার পাশাপাশি জ্ঞান, বিনোদন সবকিছু একসাথে দেওয়া, যাতে কাজে আশা করছি যে আপনারা মনোযোগ দেবেন। দয়া করে আমার ভয়েসের প্রতি বেশি সময় নষ্ট করার প্রয়োজন নেই। আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব। দেখুন, আমাদের পদার্থবিজ্ঞানের সূচিপত্র আপনাদের মনে আছে কিনা জানি না, আপনি অনেক কাছে বই ধরেন নাই সে বিষয়ে আমি নিশ্চিন্ত। যাই হোক, প্রথম অধ্যায় আছে ভৌত রাশি এবং তাদের পরিমাপ। এই অধ্যায়টি তেমন গুরুত্বপূর্ণ না, কেননা এখান থেকে বেশি প্রশ্ন আসে না। কিন্তু বিজ্ঞানের বাকিটা বুঝতে গেলে আমাদের ভৌত রাশি সম্বন্ধে জানতে হবে। কাজে আমরা প্রথমে আলোচনা করব ভৌত রাশি নিয়ে। দেখা যাক। অতএব পড়াশোনা শুরু। ভৌত রাশি এবং তাদের পরিমাপ। এই আপনার কাছে নিশ্চয়ই বই আছে, না থাকলে আপনারা এনসিটিভি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, প্রয়োজন হলে কমেন্ট বক্সে জানাবেন। এই অধ্যায় শেষে আমরা ইত্যাদি এটা আপনারা পড়ে নেবেন। আমি শুধু গুরুত্বপূর্ণ অংশের দিকে মনোযোগ দিতে চাচ্ছি। চলুন আগে প্রশ্ন দেখা যাক। আমরা তো পড়াশোনা করতে আগ্রহী না, আপনারা পাস করতে এবং ভালো রেজাল্ট করতে আগ্রহী। এটা আপনাদের দোষ না, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ এবং আমাদের গার্ডিয়ানের দোষ। কাজে আমরা জ্ঞানের পরিবর্তে প্রশ্নের উদ্দেশ্যে মনোযোগ দিই, কেননা আপনাদের লক্ষ্য হচ্ছে জিপিএ 5 পাওয়া, তাই তো। চলুন নমুনা প্রশ্নগুলো দেখা যাক। নমুনা প্রশ্নে রয়েছে বহু নির্বাচনী। সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। কোয়ান্টাম তত্ত্ব প্রথম কে প্রদান করেন? এটা হচ্ছে প্ল্যাঙ্ক, মিস্টার ম্যাক্স প্ল্যাঙ্ক। উনি একজন যথেষ্ট সম্মানিত বিজ্ঞানী, যদিও ওনাকে আইনস্টাইন এবং নিউটনের পাশাপাশি নামের তালিকায় দেখা যায় না। বিজ্ঞানে ওনার অবদান অনেক গুরুত্বপূর্ণ, এটা আমরা যাচাই করতে পারি। এই যে 1900 সালে ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন। কাজে আমার উত্তরটি সঠিক ছিল। যা হলো প্ল্যাঙ্কের সূত্র। প্ল্যাঙ্ক, হাইজেনবার্গ, রাদারফোর্ড, বোর, এদের নাম আপনারা মনে রাখবেন। পদার্থবিজ্ঞান বলতে সাধারণত কোয়ান্টাম পদার্থবিজ্ঞান এবং কোয়ান্টাম ফিল্ড থিওরিকে বলা হয়। যাই হোক, 1900 সালে ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন। আর এরপর বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু 1924 সালে কোয়ান্টাম তত্ত্বের ধারণা ব্যবহার করে বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্ব প্রদান করেন। এটাকে আইনস্টাইন বোস স্ট্যাটিস্টিক্স বলা হয়। এনার অবদানের জন্য এই মৌলিক বোসন কণাগুলিকে সত্যেন্দ্রনাথ বসুর নাম যাদের ইংরেজিতে বলা হয় বোস, বিওএসি বোস, কেননা তারা বসু উচ্চারণ করতে পারতো না। এখান থেকে বোসন নামটি আসে সত্যেন্দ্রনাথ বসুর নাম থেকে। কাজে কোয়ান্টাম তত্ত্ব প্রথম প্রদান করেন প্ল্যাঙ্ক, ম্যাক্স প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্কের সারনেম হচ্ছে প্ল্যাঙ্ক, এর উত্তর হবে প্ল্যাঙ্ক। বোসন নামটি এসেছে সত্যেন্দ্রনাথ বসুর থেকে। নিচে কোনটি মৌলিক রাশি নয়? দেখা যাক। এবার আমরা দেখব কোনটি মৌলিক রাশি নয়। দেখা যাক। মৌলিক রাশি বলতে কি বোঝে? যেসব রাশিকে আমরা অন্য রাশিতে ভাঙতে পারি না, যারা নিজেদের মতো থাকে, একা চলাফেরা করে এবং অন্য রাশির জন্ম দেয়, তারা হচ্ছে মৌলিক রাশি। এক কাজে আমরা খুঁজে বের করবো মৌলিক রাশি কোনটি। পেজ ডাউন। মৌলিক রাশি হচ্ছে 7টি: দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। এখন আমরা তাহলে প্রশ্নের সাথে মিলিয়ে দেখি কোনটি মৌলিক রাশি না, কোনটি মৌলিক রাশি না। দেখা যাক।
তাপ কিন্তু কোনো মৌলিক রাশি না, তাপমাত্রা মৌলিক রাশি। তাপ আর তাপমাত্রা সম্পূর্ণ আলাদা জিনিস। আপনি যদি তাপমাত্রা জায়গায় রাখেন তাপ আর তাপের জায়গায় রাখেন তাপমাত্রা, তাহলে কিন্তু ফেল। কাজেই তাপ মৌলিক রাশি না, এটা খেয়াল রাখবেন। ধন্যবাদ। যাই হোক, এবার আমরা পরের প্রশ্নে আসি। একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর যে পার্ট পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল পার্ট 4 সেন্টিমিটার। প্রধান স্কেল পার্টকে সাধারণত মূল স্কেল পার্ট এম দিয়ে নির্দেশ করা হয়। ভার্নিয়ার সমপাতন 7, ভার্নিয়ার সমপাতন হচ্ছে ভি এবং ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1 মিলিমিটার। ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ভিসি, তাহলে এখানে হবে 0.1। আমাদের সূত্র হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি। এখানে আমরা তাহলে মান বসিয়ে দেখতে পারি। চলুন দেখা যাক। প্রধান স্কেল পার্ট 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার মানে 40 মিলিমিটার। সেন্টিমিটার থেকে মিলিমিটার গুণ করতে গেলে 10 দিয়ে গুণ করাই যথেষ্ট। কাজে আমরা প্রথমে লিখব এম, এম পাওয়া গেল। আমাদের এম এর মান হচ্ছে 40 প্লাস ভি, ভি এর মান কত? ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন 7, তাহলে আমরা 7 লিখলাম গুণ ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1। এখন আমরা অ্যান্সারটা দেখি। 40.7 এটা হচ্ছে মিলিমিটারে পার্ট। আমাদের অপশন আছে মিলিমিটারে আর সেন্টিমিটারে। 40.7 আছে কি নাই, কাজে আমরা এটা সেন্টিমিটার কনভার্ট করবো। এটাকে আমরা 10 দিয়ে ভাগ করলে সেন্টিমিটার পাবো। দুঃখিত, আমি কি দেখি চাপলাম আমি নিজে বলতে পারছি না। ভাগ 10 সমান 4.07। কাজে আমাদের সঠিক করতে হবে 4.07। কাজে এখানে আপনারা যে সূত্রটা মনে রাখবেন সেটা হচ্ছে এই যে ভার্নিয়ার পার্ট এম প্লাস ভার্নিয়ার পার্ট ইকুয়ালস এম প্লাস ভি ইন্টু ভিসি। এম হচ্ছে মূল স্কেল পার্ট, ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন আর ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক আর ভার্নিয়ার কনস্ট্যান্ট। আপনারা এই সূত্র ব্যবহার করলে এই জাতীয় সকল অঙ্ক সমাধান করতে পারবেন। সাথে একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর অবশ্যই রাখবেন, এর কোনো বিকল্প নাই, বিশেষ করে যেহেতু আপনারা সায়েন্স পড়ছেন। পরের প্রশ্নে এবার আমরা পরের প্রশ্নে আসি। নিচের তথ্য ও চিত্র থেকে 5 এবং 6 নম্বর প্রশ্নের উত্তর দাও। আসার চেষ্টা করা যাক। রফিক স্কেল দিয়ে একটি পেন্সিলের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার পরিমাপ করলো। এখানে দৈর্ঘ্য মাপার চূড়ান্ত ত্রুটি 0.5 সেন্টিমিটার। এখন প্রশ্ন কি, রফিকের দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত? দেখা যাক। আপেক্ষিক ত্রুটির সূত্র হচ্ছে এই যে আপেক্ষিক ত্রুটি, এটা হচ্ছে আপনাদের বইয়ের কত পৃষ্ঠা, যাই হোক 27 পৃষ্ঠায় আছে। আপেক্ষিক ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটিকে পরিমাপ করা মান দিয়ে ভাগ করলে আমরা সহজে আপেক্ষিক ত্রুটি বের করতে পারি। আমাদের চূড়ান্ত ত্রুটি দেওয়া আছে 0.5 সেন্টিমিটার। আর কি লাগবে? আমাদের পরিমাপ করা মান হচ্ছে 15 সেন্টিমিটার। কাজে আমরা এখন 0.5 সেন্টিমিটারকে 15 সেন্টিমিটার দিয়ে ভাগ করবো। চলুন ভাগ করা যাক। ক্যালকুলেটর কো আমার 0.5 ভাগ 15 ভাগ 15.033। এটাকে আমরা পার্সেন্টেজে বা শতকরায় রূপান্তর করবো। এই জন্য আমরা 100 দিয়ে গুণ করতে পারি। 100 দিয়ে গুণ করলে পাওয়া যায় 3.33%। এটা আছে কি? হ্যাঁ আছে। রফিকের দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি তাহলে 3.33%। কাজে এই সূত্রটা খেয়াল রাখবেন। 27 পৃষ্ঠায় আপেক্ষিক ত্রুটির সূত্র চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপ করা মান, এর মধ্যে যে কোনো দুইটা জানা থাকলে আপনি অন্যটি বের করতে পারবেন। পরের প্রশ্নে আসি। যাই হলো খ সেটের আয়তনের অনুপাত। এখন অনুপাত কি আপনার ধারণা আছে? একটা জিনিস আরেকটা জিনিসের তুলনায় কতখানি বড় বা ছোট, সেটা হচ্ছে অনুপাত। এটাকে ইংরেজিতে বলা হয় রেশিও। এটা আপনার চিত্র দিয়ে বোঝাতে পারি কিনা দেখি। একটা জিনিস আরেকটা তুলনায় কতখানি বড় বা ছোট, সেটা হচ্ছে আমাদের রেশিও বা অনুপাত। খ সেটের আয়তনের অনুপাত। আমরা প্রথমে কয়ের আয়তন পরিমাপ করি। এটা হচ্ছে একটি ঘনক, ঘনক হচ্ছে কিউব। এটা হচ্ছে একটি ঘন, যাই হলো একজনের কিউব। যাই হোক, এর সঠিক নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এটা একটি ত্রিমাত্রিক বস্তু। এটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। এই তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা এর আয়তন পেয়ে যাব। তাহলে কত ছিল? 7, 4, 6 সেন্টিমিটার। এটাকে আমরা গুণ করলে বেশ ক্লিয়ার এভরিথিং। 7 গুণ 4 গুণ 6, এটা হচ্ছে 168 সেন্টিমিটার এটার আয়তন। এটা যেহেতু একটা গোলকের ইংরেজি স্ফেয়ারের ভলিউম বা আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। এখানে আমরা তাহলে আর এর মান বসিয়ে দেখতে পারি। আর এর মান দেওয়া আছে, আর এর মান আছে 3 সেন্টিমিটার। আমরা যদি 3 সেন্টিমিটার লিখি তাহলে এর ভলিউম হচ্ছে 113 সেন্টিমিটার।
168 ভাগ 113.টা আমরা বাদ দিলাম হিসাবের সুবিধার জন্য 1.48। এটাকে যদি আমরা সাধারণ অনুপাতে রূপান্তর করি, দেন 1.48 1 ভাগে 1.4, উভয় পক্ষকে আমরা 1.4 দিয়ে ভাগ করে পাই 1 ভাগ 1.48 .075.073। এটা 0.73 অত্যন্ত কাছাকাছি, যেহেতু আমরা দশমিকের পর অনেকগুলো সংখ্যা বাদ দিছি। এটা 0.67, কাজে এটা সঠিক উত্তর হবে 1:0.673। যদি আমার ভুল হয়ে থাকে অথবা যদি আপনি মনে করেন আমার ভুল হয়েছে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব। ধন্যবাদ। পরে যাই হোক, এটা আমরা অনলাইনে প্রথম ক্লাসটা আপনাদের পছন্দ হয়েছে কিনা জানি না, কাজে আমাদের দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। পরের দিন আমরা ইনশাল্লাহ সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং সমাধান করার চেষ্টা করব। এই অধ্যায়ের বেশি কিছু সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এগুলো আপনি বাড়িতে পড়বেন, পরের দিন আমরা এগুলো আলোচনা করব। আর আমার কথা বুঝতে সমস্যা হলে বা নতুন কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন এবং দয়া করে সাবস্ক্রাইব করবেন। কেন আমি গরিব মানুষ, আমি সাবস্ক্রাইবারদের টাকা দিয়ে খাবো মনে করেন? আমার একটা হোয়াইট বোর্ড কেনার পয়সা নেই, একটা হোয়াইট বোর্ড হলে আপনাদের সুবিধা, আমাদের সুবিধা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।